আমার, সব আমার, কাউকে দেব না। কে কে ওখানে? জানলার পর্দাটা নড়লো কেন? লিটন, ও লিটন। কে কে ডাকে? শিউলি, ও শিউলি, তুমি কি বাথরুমে গিয়েছো? কথা বলছো না কেন? শিউলিকে ডেকে লাভ নেই লিটন, ও এখন গভীর ঘুমে। তাকা, আমার দিকে তাকা। না না, আমি তাকাবো না। কে তুমি? চোর, ডাকাত? আলমারির চাবি বালিশের নিচে, যা নেওয়ার নিয়ে যা, আমাকে মারিস না। আমি চোর নই লিটন, আমি পাওনাদার, তোর পাওনাদার। চিনতে পারিসনি এই গলা? নাকি টাকার গরমে ভাইয়ের গলাটাও ভুলে গেছিস? ভাইজান, তারেক ভাইজান, কিন্তু কিন্তু আপনি তো কবরে, আপনি তো নেই। শরীরে নেই, কিন্তু আত্মাটা যে শান্তিতে নেই। তুই আমার এতিম ছেলেটার মুখের ভাত কেড়ে নিয়েছিস, আমার স্ত্রীকে ভিখারি বানিয়েছিস। কবরে শুয়েও আমি শান্তি পাচ্ছি না, তাই ফিরে এলাম। বাঁচাও শিউলি, বাঁচাও, ভাইজান আমাকে মেরে ফেলবে। চিৎকার করিস না, শিউলির ঘুম ভাঙলে তোর ইজ্জত থাকবে না। শোন লিটন, আজ আমি তোকে সাবধান করতে এসেছি। কালকের মধ্যে যদি সব ফেরত না দিস, তবে পরশু রাতে আমি তোকে আমার সাথে নিয়ে যাব, অন্ধকারে, মাটির নিচে। না না ভাইজান, আমি দেব, সব দেব, আমাকে মাফ করে দেন, আমাকে নেবেন না। কিরে লিটন, আলোর উপর বসে কি ভাবছিস? বাড়ি যাবি না? সন্ধ্যা তো হয়ে এলো। আর বাড়িতে গিয়ে কি শান্তি আছে ভাইজান? এই যে মাঠ ভরা সোনালি ধান, এই ধান কাটার পর বিক্রি করব, টাকা পাবো, এই চিন্তাটা যত না শোকের, তার চেয়ে বেশি ভয়ের। ভয়ের কেন হবে? সৃষ্টিকর্তার দয়া এবার ফলন ভালো হয়েছে, ভালো দামও পাবো আমরা। খুশির খবর তো। আপনি বড্ড সহজ সরল ভাইজান। দুনিয়াটা এখন আর আগের মতো নেই। খবর পেয়েছেন? কাল রাতে পাশের গ্রামের মতলব মিয়ার বাড়িতে ডাকাতি হয়েছে। ধান বিক্রি সব টাকা নিয়ে গেছে ডাকাতরা। যাওয়ার সময় মতলব মিয়াকে কুপিয়ে দিয়ে গেছে। বলিস কি? মতলব বিয়ার মতো মানুষের বাড়িতে ডাকাতি? তাহলে তো আমাদের মতো সাধারণ কৃষকের কোনো নিরাপত্তাই নেই। সেটাই তো ভাবছি। আপনার ঘরটার যা অবস্থা ভাইজান, বাঁশের বেড়া, দরজাটাও নড়বড়ে, একটা লাথি মারলে ভেঙে যাবে। এই অবস্থায় ধান বিক্রির লাখ লাখ টাকা ঘরে রাখা কি নিরাপদ? তুই তো আমাকে চিন্তায় ফেলে দিলি লিটন। পারুলও বলছিল এবার নাকি জ্বরের উপদ্রব বেড়েছে, কিন্তু টাকা তো ঘরে রাখতেই হবে। বাদলের কলেজের ভর্তির টাকা, সংসারের খরচ, কিছু ধার জানাও আছে। ভাইজান, আপনি আমার বড় ভাই, আপনার ক্ষতি হলে আমার কলিজায় লাগে। আমি একটা পরামর্শ দেব, যদি কিছু মনে না করেন। কি পরামর্শ বল? তুই তো আমার পর না। আমার ঘরটা তো পাকা, শক্ত ইটের দেওয়াল, জানালায় গ্রিল, আর আমার ঘরে একটা লোহার সিন্ধুকও আছে, জানেন তো? চাবি সবসময় আমার কোমরে থাকে। আমি বলি কি, ধান বিক্রি করে টাকাটা আপনি আমার সিন্ধুকে রাখুন। তোর সিন্ধুকে? হ্যাঁ, এতে টাকাটা নিরাপদ থাকলো। যখন আপনার দরকার হবে আমাকে বলবেন, আমি বের করে দেব। আমার কাছে থাকা আর আপনার কাছে থাকা তো একই কথা, নাকি আমাকে বিশ্বাস হয় না? ছি 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 লিটন, এসব কি কথা? তোকে বিশ্বাস করবো না তো কাকে করব? তুই আমার একমাত্র ভাই। তুই ঠিকই বলেছিস, আমার ভাঙা ঘরে টাকা রাখা বোকামি হবে। শুধু টাকাই না ভাইজান, ভাবির গয়নাগুলো তো ঘরে রাখা ঝুঁকিপূর্ণ। ওগুলো বরং আমার সিন্ধুকে এনে রাখুন, দিনকাল এখন ভালো না। আচ্ছা, তাই হবে। আমি আজই পারুলের সাথে কথা বলে সব গুছিয়ে রাখবো। কাল ধান বিক্রি করে সব তোর কাছে দিয়ে আসবো। তুমি কি সত্যিই কাজটা করতে চাইছো? সব টাকা আর আমার বিয়ের গয়নাগুলো লিটন ভাইয়ের কাছে রাখবে? পারুল, তুমি অহেতুক চিন্তা করছো। লিটন আমাকে ডাকাতদের কথা বলল। সত্যিই তো, আমাদের এই ঘরের নিরাপত্তা কোথায়? আর লিটন তো আমার আপন ভাই, ও কি আমার ক্ষতি চাইবে? আপন ভাই তো ঠিকই, কিন্তু টাকার লোভ বড় খারাপ জিনিস। শয়তান মানুষের মনে কখন কুমন্ত্রণা দেয় বলা যায় না। ব্যাংকে রাখলে কি সমস্যা হতো? ব্যাংক তো শহরে,
কাল সকালেই টাকাটা হাতে আসবে। তখনই শহরে যাওয়া তো সম্ভব হবে না। আর লিটনের পাকা বাড়ি, লোহার সিন্ধু, এর চেয়ে নিরাপদ আর কি হতে পারে? তাছাড়া বাদল সামনের মাসে শহরে যাবে ভর্তির জন্য। তখন টাকাটা লিটনের কাছ থেকে নিয়ে নেব। বাবা, আমার কিন্তু চাচাকে খুব একটা সুবিধার মনে হয় না। সেদিন হাটে চাচার সাথে একটা লোকের কথা কাটাকাটি শুনলাম। চাচা নাকি কার টাকা মেরে দিয়েছে। চুপ কর বাদল, মুরব্বীদের নামে এসব কথা বলতে নেই। মানুষের সাথে মানুষের লেনদেনে ভুল বোঝাবুঝি হতেই পারে। তোর চাচা আমাকে খুব ভক্তি করে। আর কথা বাড়াস না। মায়ের গয়নাগুলো পোটলা করে রাখ। কাল সকালে আমি লিটনের কাছে দিয়ে আসবো। তোমার যা ভালো মনে হয় করো, তবে আমার মনটা খুব কুকাইছে। সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। লিটন, আছিস নাকি? আরে ভাইজান, আসুন আসুন। শিউলি, ভাইজান এসেছে, টাকাটা দাও তো। ভাইজান কেমন আছেন? ভাবি ভালো আছে? আছি বোন কোনো মতে। ভাবি তোর ভালোই আছে। এই নে লিটন। ওহ, বেশ ভারী তো। সব এনেছে তো ভাইজান? হ্যাঁ, এখানে ধান বিক্রির 2.5 লাখ টাকা আছে। আর পারুলের গলার হার, হাতের বালা আর কানের দুল, সব মিলিয়ে যা আছে আমার সারা জীবনের সঞ্চয় বলতে পারিস। আপনি একদম চিন্তা করবেন না ভাইজান। নিজের জান দিয়ে হলেও আমি এই আমানত রক্ষা করব। শিউলি, দেখছিস তো ভাইজান আমাকে কতটা বিশ্বাস করেন। ভাইজান, আপনি এতগুলো টাকার গয়না এভাবে আমাদের কাছে রাখছেন, একটা লিখিত বা কোনো প্রমাণ রাখা উচিত ছিল না? মানুষ তো মরণশীল, কখন কি হয় বলা যায় না। শিউলি, তুই থামবি? ভাই ভাইয়ের সম্পর্কের মাঝে তুই কাগজ কলম আনছিস কেন? ভাইজানকে আমাকে অবিশ্বাস করেন? না না বোন, লিটন ঠিকই বলেছে। কাগজ দিয়ে কি হবে? আমাদের রক্তের সম্পর্ক কি কাগজের চেয়ে দুর্বল? লিটন, তুই এগুলো সাবধানে রাখিস। আমি চললাম। আজই একটু শহরে যেতে হবে মহাজনের কাজে। আপনি সাবধানে যাবেন ভাইজান। আর টাকার কথা একদম মাথা থেকে ঝেড়ে ফেলুন। শুনুন, কাজটা কিন্তু আমার ভালো লাগলো না। এত বড় দায়িত্ব নেওয়া ঠিক হলো না। তুই বেশি বুঝিস শিউলি। যা, রান্না করে যা। আমার মাথায় এখন অনেক প্ল্যান ঘুরছে। এই টাকাগুলো দিয়ে আমি পাশের গ্রামের জমিটা বন্ধক রাখতে পারবো। মানে আপনি ভাইজানের টাকা খরচ করবেন? এটা তো আমানত। আরে রাখ তোর আমানত। ভাইজান তো আর এখন চাইছেন না। আমি কাটিয়ে লাভ করব। এরপর আসল টাকা ফেরত দিয়ে দেব। তুই চুপ থাক। লিটন ভাই, লিটন ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি হলো? সারের মতো চেঁচাস কেন? তারেক ভাই আর নেই। কি বলছিস? ভাইজান নেই মানে? শহর থেকে ফেরার পথে বাস কাঁধে পড়ে গেছিল। তারেক ভাই সেখানে ঘটনাস্থলে মারা গেছেন। লাশ নিয়ে অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকছে। ওরে ভাইজান, এ কি হলো? আমি এখন কার কাছে যাব? ওরে আমার মাথা চাঁদ ভেঙে পড়লো রে। কি হয়েছে? কে মারা গেছে? ও শিউলি, তোর বাসুর আর নেই। আমার ভাইজান আমাকে এতিম করে চলে গেছে। যাক, পথের কাটা সরলো। এখন সব টাকা আমার। লিটন ভাই, আপনার ভাইজান তো আমাদের ভাসিয়ে দিয়ে চলে গেল। এখন সংসারটা কিভাবে চলবে কিছুই বুঝতে পারছি না। ঘরে এক মুঠো চাল নেই। বাদলের কলেজে ভর্তির শেষ তারিখ পরশু। ভাবি, ভাইজান মারা গেছে। আমরা সবাই খুব কষ্টে আছি। কিন্তু আমি কি করতে পারি বলুন? আমার নিজের সংসার চালাতেই তো হিমশিম খাচ্ছি। চাচা, আমরা আপনার কাছে সাহায্য চাইছি না। আমরা শুধু আমাদের টাকাটা চাইছি। কিসের টাকা বাতিজা? কেন, ওই যে মৃত্যুর আগের দিন তোমার ভাইজান তোমার হাতে 2.5 লাখ টাকা আর আমার গয়নাগুলো দিয়ে গেল, তুমি ভুলে গেলে? টাকা আমার কাছে? ভাবি, আপনি শোকের সাগরে ডুবে উল্টোপাল্টা কথা বলছেন। ভাইজান আমার কাছে কোনো টাকা রেখে যাননি। উল্টো যাওয়ার সময় আমার কাছ থেকে 5,000 টাকা ধার নিয়ে গিয়েছিলেন। চাচা, আপনি মিথ্যে কথা বলছেন। আমি নিজের চোখে দেখেছি বাবার টাকার ব্যাগ নিয়ে আপনার বাড়িতে গেছে। আপনি এখন অস্বীকার করছেন? এই ছেলে, মুখ সামলে কথা বল। মুরব্বীদের সাথে বেয়াদবি করবি না। তোর বাবা হয়তো শহরে গিয়ে জুয়া খেলে সব টাকা উড়িয়ে দিয়েছে, অথবা কোনো বাজে কাজে খরচ করেছে। এখন এসে আমার কাছে দোষটা পাচ্ছিস? ছি ছি, আপনি সব কি বলছেন? ভাইজানের লাশের মাটি এখনো শুকায়নি।
আর আপনি মরা ভাইয়ের নামে এমন জঘন্য অপবাদ দিচ্ছেন? আমি তো নিজের চোখে দেখেছি ভাইজান আপনাকে টাকার ব্যাগ দিল, আপনি সেটা সিন্ধুকে রাখলেন। শিউলি, তুই চুপ কর। তুই কি সিন্ধুক খুলে গুনে দেখেছিস ওতে কে ছিল? হয়তো পাথর ছিল, হয়তো কাগজ ছিল। তুই ঘরের বউ, ঘরের ভেতরে থাক, বাইরের সালিশে কথা বলবি না। শিউলি বোন, তুমি তো সাক্ষী আছো, তুমি বলো তোমার স্বামী কি সত্যি বলছে? না ভাবি, উনি ডাহা মিথ্যা কথা বলছেন। টাকার গয়না ওনার সিন্ধুকেই আছে। তুই আবার কথা বলছিস? আমার বাড়িতে থেকে আমার বিরুদ্ধে কথা? আর ভাবি, আপনাদের সোজা কথা বলে দিচ্ছি, আমার কাছে কোনো টাকা নেই। যদি বেশি বাড়াবাড়ি করেন তবে ভাইজানের যে ভিটেতে আপনারা আছেন ওটার দলিল কিন্তু আমার কাছে। ঋণের দায়ে ভাইজান ওটা আমার কাছে বিক্রি করে গেছেন। চাইলে কালই আপনাদের নামিয়ে দিতে পারি। কি, আমাদের ভিটে বাড়িও আপনার? এত বড় শয়তান আপনি! সৃষ্টিকর্তা আপনার বিচার করবেন লিটন ভাই, সৃষ্টিকর্তা সব দেখছেন। মা, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর কলেজে ভর্তি হব না। কেন বাবা, তুই না বলতি বড় অফিসার হবি, বাবার স্বপ্ন পূরণ করবি? স্বপ্ন দিয়ে তো পেট ভরে না মা, ঘরে খাবার নেই। তুমি দিনরাত অন্যের কাঁথা সেলাই করে কত আর পাবে? আমি মজিদ চাচার গ্যারেজে কথা বলেছি, কাল থেকে কাজ শিখবো, দিনে 100 টাকা দেবে। তোর বাবার টাকাগুলো পেলে আজ তোর এই দশা হতো না। তোর চাচার কি একটুও দয়া হলো না? আমরা না খেয়ে আছি, আর ওরা পোলাও কোরমা খাচ্ছে। মা, কেঁদো না, আল্লাহর বিচার একদিন করবেনই। আমি গ্যারেজে কাজ করে তোমাকে খাওয়াবো, কিন্তু ওই চাচার কাছে আর হাত পাতবো না। মা, আমার খেতে ইচ্ছে করছে না। কেন বাবা, শরীর খারাপ? না মা, আজ স্কুলে যাওয়ার সময় দেখলাম বাদল ভাই গ্যারেজে কালি ঝুলি মেয়েকে গাড়ির চাকা পরিষ্কার করছে। আমার বুকটা ফেটে যাচ্ছিল মা। তারেক চাচার এতগুলো টাকা থাকতে বাদল ভাইকে কেন কাজ করতে হবে? বাবা কেন এমন করেছে? তোর বাবা অন্ধ হয়ে গেছে বাবা, লোভে তার বিবেক মরে গেছে। আমি কত বোঝালাম, উল্টো আমাকে মারতে আসে। মা, আমরা কি কিছু করতে পারি না? বাদল ভাই আর চাচিকে সাহায্য করার কি কোনো উপায় নেই? উপায় একটা আছে কাজল, কিন্তু কাজটা খুব ঝুঁকির। তোর বাবারই টাকার পাহাড় আমি ভেঙে দেব, কিন্তু তার জন্য তোর সাহায্য লাগবে। তুমি যা বলবে আমি তাই করব মা। বাবাকে ভালো পথে আনতেই হবে। শোন, তোর বাবা মানুষটা যেমন লোভী তেমনই ভীতু। জিন ভূতের কথা শুনলে ভয়ে জড়সড় হয়ে যায়। ছোটবেলায় ঝড়ের রাতে একা বাথরুমেও যেত না। আমাদের এই সুযোগটাই নিতে হবে। কি করতে পারি বলো? তুই তোর চাচার গলার স্বর নকল করতে পারিস না? ছোটবেলায় তোকে উনি কত ছোঁড়া ছোটাতেন, তুই অবিকল ওনার মতো করে বলতে পারতি। হ্যাঁ মা, পারি তো। তাহলে শোন, তোর বাবা যখন টাকা গুনতে বসবে, মা, এটা তো দারুণ বুদ্ধি। বাবা নির্ঘাত ভয় পাবে। শুধু ভয় পাওয়ানোই উদ্দেশ্য নয়, সত্যটা আদায় করাই আসল। মনে রাখবি, এটা কোনো খেলা নয়, এটা একটা যুদ্ধ, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ। আহা, কি সুন্দর নোটের গন্ধ। 2 লাখ টাকা, আর এই গয়নাগুলো বিক্রি করলে আরো 2 লাখ, সব মিলিয়ে 4 লাখ। আমি এখন গ্রামের সবচেয়ে ধনী লোক। বাদলটা গ্যারেজে কাজ করছে, করুক, তাতে আমার কি? কে কে রে? বাদল নাকি? শিউলি, এই শিউলি, হারিকেনটা বাড়াতো, তেল ফুরিয়ে গেল নাকি? উফ, ঘুমোতে দাও তো। তেল তো বিকেলেই বললাম, বাতাস লাগছে হয়তো। বাতাস না রে, কেমন যেন গা ছমছম করছে, মনে হচ্ছে কেউ তাকিয়ে আছে। ওরে বাবা রে, ওটা কি? শিউলি, ওর জানালায় কে যেন দাঁড়িয়ে আছে। কে শুরু করলে বলো তো? কেউ নেই ওখানে, তুমি হয়তো মনের ভুল দেখছো। পাপ কাজ করলে মন দুর্বল থাকে, জানো তো। তুই চুপ কর, আমি স্পষ্ট দেখেছি সাদা কাপড় পরা কেউ, ঠিক ভাইজানের মতো উচ্চতা। ভাইজান, মরা মানুষ ফিরে আসবে কেন? আর যদি আসেও তবে তো পাওনাদার হিসেবেই আসবে। তুমি কি তার কিছু পাওনা আটকে রেখেছো? না না, আমি কেন আটকাবো? আমি তো সব সব দত্তরি। ঘুমা তুই, জানলাটা ভালো করে লাগা।
মা, আমি রেডি। বাবা কি ঘুমাচ্ছে? না, তোর বাবা সিন্দুক খুলে বসে আছে, গয়নাগুলো নাড়াচাড়া করছে। এখনই যা, সাবধানে যাবি, আমি ভেতরে আছি। আবার আবার ওই শব্দ। লিটন, আমার আমানত, আমার আমানত ফেরত দে। কে আপনি? ভাইজান, ভাইজান আপনি? আমি তারেক, তোর বড় ভাই। তুই আমার সাথে বেইমানি করেছিস লিটন। আমি তোকে বিশ্বাস করেছিলাম, আর তুই আমার স্ত্রী পুত্রকে না খাইয়ে মারছিস। ভাইজান, বিশ্বাস করুন, আমি দেব ভাবছিলাম, কিন্তু শয়তান আমাকে ধরেছিল। শয়তান তোকে ধরেনি, তুই নিজেই শয়তান হয়েছিস। শোন, আমার খুব কষ্ট হচ্ছে কবরে। তুই যখন গয়নাগুলো হাতে নিস, আমার মনে হয় আমার হাড়ে আগুন জ্বলছে। না না ভাইজান, আমি আর ছোব না, আমি কালই সব ফেরত দেব। শুধু ফেরত দিলেই হবে না, কাল সকালে গ্রামের মুরব্বীদের ডেকে সবার সামনে পারুলের হাতে টাকার গয়না তুলে দিবি আর মাপ চাইবি। যদি না করিস, তবে পরশু রাতে আমি একা আসবো না, সাথে করে তোর মৃত্যুকেও নিয়ে আসবো। তোর সময় শেষ লিটন। করবো ভাইজান, আমি কাল সকালই করব। আপনি যা বলবেন তাই করব। শিউলি, ও শিউলি, দেখো ভাইজান এসেছে, কথা বলো ভাইজানের সাথে। কে পাগলামি করছো? আমি তো কিছুই শুনছি না। তুমি একা একা কার সাথে কথা বলছো? তুই শুনবি না, ভাইজান শুধু আমাকে বলছে। উনি খুব রেগে আছেন, উনি আমাকে মেরে ফেলবেন। চলে গেছে, চলে গেছে। শিউলি, আমাকে পানি দে, আমার দম বন্ধ হয়ে আসছে। আপনারা সবাই সাক্ষী থাকুন, শয়তানের প্ররোচনায় পড়ে আমি আমার বড় ভাইয়ের আমানত খেয়ানত করেছিলাম। আমি মিথ্যা বলেছিলাম যে ভাইজান আমাকে কিছু দিয়ে যাননি। ছি লিটন, ছি! তুই এত নিচ, নিজের ভাইয়ের এতিম ছেলেটার মুখের খাবার কেড়ে নিলি। আমি ভুল করেছি। গত 2 রাত ভাইজানের আত্মা এসে আমাকে ধিক্কার দিয়েছে। আমি আর এই পাপের বোঝা বইতে পারছি না। ভাবি, এই নিন আপনার সব টাকা, এই নিন গয়না, আর এই যে ভিটে বাড়ির দলিল। ভাইজান কোনো ঋণ রেখে যাননি, আমি মিথ্যে বলেছিলাম। আমাকে মাফ করে দেন ভাবি। সৃষ্টিকর্তা তোমাকে হেদায়েত দিয়েছেন লিটন ভাই। আমি টাকার জন্য কাঁদছি না, আমি কাঁদছি মানুষের মনুষ্যত্ব ফিরে এসেছে দেখে। আমি তোমাকে মাফ করলাম। চাচা, আপনি আমাদের সাথে যা করেছেন তা ভোলা কঠিন, কিন্তু বাবা যদি আপনাকে মাফ করে থাকেন তবে আমার কিছু বলার নেই। শুধু মাফ করলেই হবে না, বাদলের পড়ালেখার এতদিন যা ক্ষতি হয়েছে তার দায়িত্বও তোমাকে নিতে হবে। অবশ্যই, বাদল আজ থেকেই কলেজে যাবে। ওর সব খরচ আমি দেব, আর যতদিন ও নিজের পায়ে না দাঁড়াবে ততদিন এই সংসারের সব খরচ আমার। বাদল ভাই, তুমি আবার কলেজে যাবে, আমার কি যে আনন্দ হচ্ছে। সব তোর জন্য কাজল, তুই আর চাচি পাশে না থাকলে আমরা মরে যেতাম।